বিয়েবাড়ির বাবুর্চিরা যে তেহারি রান্না করে তার কি গোপন কোনো টিপস আছে? এত সাদা হয়, তার মধ্যে তেল মশলাও কম থাকে, বিফটাও জুসি থাকে। কিভাবে হয় বলেন তো? সেই সুন্দর রেসিপিটাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম। চলুন রান্না শুরু করি। হাফ কাপ তেল এখানে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। হাফ কাপ তেল ব্যবহারের কারণ হচ্ছে পরে আমরা সরিষার তেলও ব্যবহার করব, এজন্য তেলটা একটু কম ব্যবহার করলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমরা বেরেস্তা করে নেব। বেরেস্তা করা হলে এর মধ্যে থেকে আমরা অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো আর তেলটাও অর্ধেক তুলে রাখবো। মানে বেরেস্তার তেল আমাদের যে এখানে যতটুকু আছে তার অর্ধেকটুকু লাগবে। এই যে বেরেস্তা হয়ে গেল, এখন অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো আর তেলটা তুলে রাখবো। তেল জাস্ট 2 টেবিল চামচের মতো থাকবে, বাকিটা আমরা তুলে রাখবো। আর হচ্ছে এখানে আমরা সরিষার তেল অ্যাড করবো একটু পরে। এই যে এতটুকু বেরেস্তা রেখেছি আর 2 টেবিল চামচের মতো তেল, এর মধ্যে সরাসরি আমরা বিফটা অ্যাড করে দেব। এখানে আমি সিনার মাংস ব্যবহার করেছি 1 কেজির মতো। আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস ব্যবহার করতে পারেন। খাসি দিয়েও করতে পারেন। পুরান ঢাকা স্টাইলে করলে ওখানে কিন্তু খাসি দিয়েও তেহারিটা খুব বেশি প্রচলিত। আমি আজকে বিফ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আপনারা একদম প্রতিটা স্টেপ ফলো করলে দেখবেন যে একদম পারফেক্ট একটা তেহারি আপনারা বিয়েবাড়ির স্টাইলে আর দারুণ সুগন্ধের একটা তেহারি পেয়ে যাবেন। এই যে বেরেস্তার মধ্যে আমরা মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার কারণ হলো বেরেস্তার ফ্লেভারটা পুরো মাংসের মধ্যে ইনফিউজ হয়ে যাবে আর হচ্ছে দারুণ একটা টেস্ট দেবে মাংসের মধ্যে। যখন মাংস ঢেকে দেওয়ার পর একটু পানি ছেড়েছে, আমরা তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিলাম আদা রসুন বাটা। আদা রসুন আপনারা সমান সমান মানে ইকুয়াল নিয়ে তার মধ্যে মানে 50 গ্রাম আদা হলে 50 গ্রাম রসুন নিয়ে সমান সমান করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে দিয়ে দিলাম ভরে ভরে 3 চা চামচের মতো। এখন তেলের মধ্যে এই যে মশলাটা মাংসের সাথে ভালো করে একটু ভেজে ভেজে নেব। পুরো রান্নাটাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আপনারা করবেন, তাহলে কিন্তু রান্নাটা দারুণ মজা হবে। আদা রসুন বাটাটাও ভালো করে মিক্স করে দিয়ে তার মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমরা রান্নাটা তেহারিটা অবশ্যই কোনো ধরনের গুঁড়ামরিচ ব্যবহার করব না, তো সম্পূর্ণ রান্নাটাই কাঁচামরিচে হবে। ঝালটা বুঝে শুনে দেবেন, খুব বেশি ঝাল যেন না হয়। ঢেকে দিলাম। এখন একটা তেহারির মশলা তৈরি করে নেব। আমরা বাজারে কেনা মশলা ব্যবহার করব না, অবশ্যই ঘরে করে মশলাটা ব্যবহার করব। এটা হলো শাহজিরা। অনেকেই চেনেন, ম্যাক্সিমাম মানুষই চেনেন এখন শাহজিরা। তার মধ্যে দিলাম সাদা গোলমরিচ, তারপরে হচ্ছে অর্ধেক জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর বড় এলাচ। কী কী লাগছে সব কিছুই কিন্তু ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। এই মশলাগুলোকে জাস্ট আমরা পাটায় বেটে নেব, একদম গুঁড়ো করে নেব। ভাজবো না, তাহলে ঘ্রাণটা চলে যায়। একদম ভালো করে গুঁড়ো করে আমরা এটাকে সরাসরি পুরো মশলাটাই আমরা তেহারির মধ্যে ব্যবহার করব। এই দেখুন, এর মধ্যে মাংস থেকে কিন্তু আরও পানি বের হয়েছে। আমি কিন্তু ঢেকে ঢেকে রান্নাটা করব। এই যে বারবার আমি একটু মশলা মিক্স করছি, আবার ঢেকে দিচ্ছি, আবার মিক্স করছি, ঢেকে দিচ্ছি। এতে হয় কি, মানে মাংসটার ভিতর মশলাগুলো খুব ভালো করে মিক্স হয় আর ভিতর পর্যন্ত মানে জুসিনেসটা থাকে মাংসের। এই যে ভালো করে ভাজা মশলা না, মানে তেহারির যে মশলা ছিল সেটা আমরা অ্যাড করে দিলাম। আর এখন সব কিছু ভালো করে মিক্স করে দেব। আর ঘরে যদি টক দই না থাকে, তখন আপনারা ঝটপট কী করে টক দইয়ের অল্টারনেটিভ কী ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পানিতে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো পাউডার মিল্ক মিশিয়ে ঘন করে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ভিনেগার। আপনারা চাইলে এখানে একটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আজকে আমার কাছে লেবু ছিল না, আমি তাই ভিনেগার দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করলে একটু পরেই দেখবেন, মানে 2-3 মিনিট পরেই দেখবেন যে একটু ছানা ছানা হয়ে মানে দেখা যাচ্ছে এই যে টক দইয়ের মতো হয়ে যাবে। এটা দিয়ে আমরা কাজ চালিয়ে নেব আর আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু একদম পারফেক্ট আসে। তবে আপনাদের কাছে টক দই থাকলে আপনারা 1/4 কাপের মতো টক দই ব্যবহার করে দিবেন। আমি হচ্ছে হাতের কাছে যদি না থাকে তখন কি করবেন সেই পন্থাটাই আজকে দেখিয়ে দিলাম। টক দইটা আমরা ভালো করে এটার সাথে মিক্স করে দিলাম আর এই অবস্থায় মানে এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব সরিষার তেল। প্রায় এখানে আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি। আর হচ্ছে মাংস থেকে যে তেল চর্বিটা বের হবে এটাতেই কিন্তু আমরা পোলাওটাও রান্না করে নিব। অনেকে মনে হতে পারে যে অনেক তেল মানে মনে হচ্ছে এই পর্যায়ে, কিন্তু এই তেলটাই কিন্তু আমরা পোলাওতে ব্যবহার করব, সেখানে কোনো এক্সট্রা কোনো কিছু আমরা ব্যবহার করব না। দই, তেল সব কিছু আমরা ভালো করে মিক্স করে দিচ্ছি মাংসের সাথে।
একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্নাটা করবেন, যত্ন নিয়ে দেখবেন বাবুর্চিদের চেয়েও আসলে আমাদের বাসার রান্না কিন্তু মজা হয়। তো আমরা যেহেতু অনেক যত্ন নিয়ে করি, সেই জন্যই মজা হয়। সেই জন্যই আমি সবসময় বলি আপনারা একটু যত্ন নিয়ে সময় নিয়ে রান্নাটা করবেন। দেখুন ঢেকে রান্না করতে করতে তেল কিন্তু একদম ভেসে উঠেছে। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করিনি, কারণ মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল তাতেই আমরা মাংসটাকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, মশলা দিয়েছি, সব কিছু দেয়া কিন্তু শেষ আমাদের ম্যাক্সিমাম। এখন আমরা দিয়ে দেব গরম পানি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার হয় আপনারা ঠিক ততটুকুই দেবেন, কারণ হচ্ছে মানে গরুর কোনো অংশের মাংস সেদ্ধ হতে সময় বেশি লাগে, কোনোটা কম লাগে। এই জন্য পরিমাণ বলছি না, আপনারা জাস্ট একদম একদম সফট করে নেবেন মাংসটা। আমি বলবো 95% আপনারা ডান করে ফেলবেন, মানে ততটা সিদ্ধ যেন হয় সেরকম পরিমাণ পানি অ্যাড করে ঢেকে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই যে এক্সট্রা যে একটু মশলা মশলা গ্রেভি আছে এটাকেও আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে কষিয়ে শুকিয়ে নেব। এই পর্যায়ে আর যে তেলটা উপরে ভেসে উঠেছে মাংস থেকে, মানে সম্পূর্ণ তেল আলাদা হয়ে গেছে, মশলাটাও একদম কষিয়ে ভুনা ভুনা হয়ে গেছে। আমরা এখন মাংসটা তুলে রাখবো, আর কিছু তেল মশলা যেটা হচ্ছে প্যানের থেকে যাবে তার মধ্যে আমরা পোলাওয়ের চালটা ভেজে নেব। মাংস কিন্তু প্রায় 95%-এরও বেশি এখানে রান হয়ে গেছে। এই যে তেল মশলাটা আছে এর মধ্যেই আমরা দিয়ে দিব এখানে 750 গ্রামের মতো চাল। কাপে যদি মাপেন 4 কাপের মতো হবে। তো এই চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর পানি ঝরিয়ে ব্যবহার করেছি এখানে। এই চালটা এখন আমরা মশলার মধ্যে মানে ভালো করে মিক্স করে একটু ভেজে ভেজে নেব। পোলাও রান্নাতে আমরা যেরকম ভেজে নিই ওরকম এই মশলাটার মধ্যে কষিয়ে নেব। তেলটা আমরা একবারে এই জন্যই বেশি ব্যবহার করেছিলাম যেন পোলাওতে কোনো এক্সট্রা তেল ব্যবহার করতে না হয়। এই যে দেখুন চালটা আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে। একটা শনশন আওয়াজ হবে যখন ভাজা হয়ে যাবে, সাদা হয়ে যাবে চালগুলো, আপনারা ভাজতে ভাজতে বুঝতে পারবেন। সেই পর্যায়ে আমরা পানি অ্যাড করে দিলাম। এখানে চালের দ্বিগুণ পানি অ্যাড করবেন। আমি যেহেতু 4 কাপ চাল ব্যবহার করেছি আমি এখানে 8 কাপ পানি দিয়েছি। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর হচ্ছে 1 কেজির বেশি যদি চাল হয় তখন আপনারা মানে চাল যদি বেশি হয় তখন পানির পরিমাণটা কমিয়ে দেবেন, 1.5 গুণ পানি দিবেন। আর 1 কেজির নিচে হলে দ্বিগুণ পানি দিবেন। একদম পানিটা বলক চলে আসলে তখন আমরা অ্যাড করে দিব গুঁড়া দুধ। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দুধ। আর পোলাওয়ের জন্য যতটুকু লবণ দরকার হয় সেটা অ্যাড করে দিলাম। প্রায় 3 চা চামচের মতো লবণও এখানে আমি অ্যাড করেছি। এখন সব কিছু দেখেন ভালো করে মিক্স করে দেব। পানি কিন্তু প্রায় শুকিয়ে এসছে, মানে একদম গায়ে গায়ে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম মাংসটা যেটা আমরা তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। এখন হচ্ছে ফাইনাল প্রসেসিংয়ের ব্যাপারটা, ফাইনালি আমরা সব কিছু একসাথে মিক্স করব। দেখুন তেহারিটা কিন্তু এখনও ঝরঝরে আছে, এখনই ঝরঝরে, আর একটু দম পাওয়ার পরে কিন্তু মানে খুব সুন্দর বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর যে বেরেস্তা তুলে রেখেছিলাম সেইটা এখন বাকিটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো 8-10টার মতো কাঁচামরিচ। তেহারির ফ্লেভারটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই কাঁচামরিচ, বেরেস্তা, কেওড়া জল আর হচ্ছে এগুলোর উপরেই। অনেকে ঘি ব্যবহার করেন, আমি করছি না, চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই 1 চা চামচের মতো কেওড়া জল। জাস্ট সব কিছু দেওয়া আমাদের শেষ। লবণটা এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন পোলাওয়ের লবণ ঠিক আছে কি না। এখন আমরা দমে দিয়ে দেব। তেহারি, বিরিয়ানি সব কিছু কিন্তু দমের উপরে রান্না হয়। এই যে উপরের ঢাকনার উপরে যে ছিদ্রটা ছিল এটা আমি টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দিলাম। এখন আর দমটা বের হবে না, এভাবে থাকবে প্রায় 10 থেকে 15 মিনিট। চলুন 15 মিনিট হয়ে গেছে, আমরা দেখি কি অবস্থা। এই যে আমাদের তেহারিটা ফাইনালি ডান। আপনাদের মনে হতে পারে চালটা মনে হয় অনেক নরম হয়ে গেছে, কিন্তু না, একদম পারফেক্টলি ডান আছে। এই চালটা ঠান্ডা হলেও মানে ঝরঝরে থাকবে। দেখুন আমি বেড়ে দেখাচ্ছি। অনেক চাল হয় যে রান্নার সময় মনে হয় যে না ঠিক আছে, কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যায়। কিন্তু এই চালটা আপনারা রান্নার পরও একদম ঝরঝরে থাকবে, সফট থাকবে, আর খেতে দারুণ মজা হবে। পরিবেশন করে দিলাম বিয়েবাড়ি স্টাইলের তেহারি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।